আমার কাছে এই যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা পর্যন্ত আমি ঋণ নিয়ে কিনেছিলাম, ঠিক আছে। এক বন্ধুর কাছ থেকে হাওলাত নিয়ে আমি এই ক্যামেরাটা কিনেছিলাম, তখন এটার দাম ছিল 50,000 টাকা। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে ভিডিও বানাই, হাউ আই প্রডিউস মাই ইউটিউব ভিডিওস। একদম শুরু থেকে শুরু করে যখন একটা ভিডিও রেন্ডার হয় তারপর থেকে পরবর্তী একটা নতুন ভিডিও থিঙ্ক করা, স্ক্রিপ্ট করা, তারপর হচ্ছে সেটাকে পোস্ট প্রোডাকশন করা এবং দেন হচ্ছে সেটাকে পাবলিশ করা পর্যন্ত যা যা প্রসেস আছে সেগুলো আমি কিভাবে আসলে ফলো করি, আমার স্ট্যান্ডার্ডটা কি, সেই জিনিসগুলো শেয়ার করব। আপনারা অনেক কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন, অনেক নলেজেবল হতে যাচ্ছে। সুতরাং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে এসেছেন তাদের জন্য খুবই কার্যকর এই ভিডিওটি, এবং যারা অনেকদিন যাবত কন্টেন্ট ক্রিয়েশনে আছেন তারাও হয়তোবা অনেক কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আইডিয়া পেতে যাচ্ছেন। সো লেটস গেট স্টার্টেড। তো এখন আমি হচ্ছে সুইচ করব আমার ক্যামেরায়। এটা হচ্ছে আমি আমার আইফোন দিয়ে শ্যুট করছি, আর আমার ক্যামেরা আমি যেটা ইউজ করি আমার ভিডিওগ্রাফির জন্য এই মুহূর্তে সেটা হচ্ছে সনির একটি সিনেমা লাইনের ক্যামেরা, নেটফ্লিক্স অ্যাপ্রুভড একটি সিনেমা ক্যামেরা, সেটা হচ্ছে সনি FX3 সিনেমা লাইন। এবং সেটার সাথে আমি আমার প্রাইমারি যে লেন্সগুলো ব্যবহার করি সেটা হচ্ছে জি মাস্টারের আপনার হচ্ছে 50mm এর 1.2 অ্যাপারচারের একটা লেন্স, আর সেই সাথে এইটাতে এই মুহূর্তে লাগানো আছে সনির জি মাস্টারের 1.4 যে অ্যাপারচার, সেটা 24mm একটা লেন্স। সো হোপফুলি আপনারা বুঝতেই পেরেছেন যে আমার আসলে গ্যাজেট কি কি থাকে। এখন চলুন আমরা এখানে সুইচ করছি আর পরবর্তী ধাপগুলো আপনাদেরকে একে একে শেয়ার করছি। তো এই ক্যামেরায় আমি যাওয়ার আগে এটার যে অ্যাপারচার আছে এবং সেটিংস আছে সেগুলো আমি ঠিক করে নিচ্ছি। আমি সাধারণত S-Log3 যেই সিনেমা মোডটা আছে, S-Gamut3 সিনে, ঠিক আছে, সেটা ব্যবহার করি, আর S-Log3 মোডে আমি শ্যুট করি এবং অ্যাসিস্ট্যান্ট মোড অন করে রাখি, যেহেতু এটা একটা সিনেমা ক্যামেরা, পরবর্তীতে কালার গ্রেডিং করার জন্য আমার সুবিধা হয়। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্যামেরা। তো এই মুহূর্তে আমরা সুইচ করেছি আমাদের মেইন ক্যামেরায়। তো এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে আমার যে DaVinci Resolve সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যার ব্যবহার করে আমার যেই আজকে ভিডিওটা এডিট হচ্ছে, যেটা সাইফুর রহমান আজিম যে ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা আমার আছে, সেই চ্যানেলে পাবলিশ হবে যে ফেসবুক পেজে কিভাবে ইনকামটা বাড়ানো যায়, ঠিক আছে। ফেসবুক পেজের ইনকাম বাড়ানো নিয়ে একটা ভিডিও আমার এই মুহূর্তে রেন্ডার হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর আমার রুমের সব কিছু এখন এলোমেলো হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি আপনাদেরকে একদম রিয়েল টাইম দেখানোর জন্য কিন্তু এইভাবে আমার সব কিছু এলোমেলো করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রোডাকশন রুম, আর প্রোডাকশন রুমের এই অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার সব কিছুই খুব এলোমেলো। এখানে একটা নিউম্যানের TLM-103 যে মাইক্রোফোন সেটা আছে, এটা অনেক সময় আপনারা আমার ভিডিওতে দেখেন। তো এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে, সর্বপ্রথম আমি আমার পরবর্তী যে ভিডিওটা বানাবো সেই ভিডিওর জন্য আইডিয়া জেনারেট করব। সো আইডিয়া জেনারেশন অলরেডি আমার হয়ে গেছে, আপনারা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন। আর সেটা হচ্ছে হাউ আই প্রডিউস মাই ইউটিউব ভিডিওস, ঠিক আছে, আমি কিভাবে আমার ইউটিউব ভিডিও বানাই। আইডিয়া জেনারেশন আমার কমপ্লিট। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে গুগল ডক্সে যাব, আর গুগল ডক্সে গিয়ে আমি এটার টাইটেল এবং যে থাম্বনেল আছে সেটার ডিটেলসগুলো লিখব, ঠিক আছে, যাতে করে গুগল ডক্সে গিয়ে আমার টাইটেল থাম্বনেলটা লেখার কারণে আমার সব কিছু প্রপারলি মেইনটেইনড থাকে, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমি আসলে গুগল ডক্সে এসে পড়েছি। তো এখন হচ্ছে আমার যে টাইটেল এবং থাম্বনেল আছে সেটা আমি প্রথমে লিখব, এবং লিখার পর আমি আমার স্ক্রিপ্টটাকে রেডি করব। সো আইডিয়া জেনারেট করা এখন কিন্তু খুবই ইজি, আপনারা চাইলে করতে পারেন যে কোনো ক্ষেত্রেই। আর অবশ্যই এখন কিন্তু ইউটিউবের যে ব্রেনস্টর্মিং ফিচার আছে, যেটা কন্টেন্ট সেকশনে গেলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, সেখান থেকে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন ইন্সপিরেশন ট্যাব থেকে। আইডিয়া জেনারেশন হওয়ার পর টাইটেল এবং থাম্বনেল লেখার আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যেই আইডিয়াটা জেনারেশন হয়েছে বা যেই টপিকটা আমি নির্ধারণ করি ভিডিওটা বানানোর জন্য, সেই টপিকের উপর কিছু সময় স্টাডি করি। সেটা অনেক সময় 1 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টা, আবার অনেক সময় আমি পুরো সারা দিন লাগিয়ে দিই। আবার কখনো কখনো যেই ভিডিওগুলোতে গবেষণা করা প্রয়োজন হয় সেই ভিডিওগুলো আমি টাইটেল এবং থাম্বনেল বা আইডিয়া জেনারেশন করার পর টাইটেল থাম্বনেল লেখার আগে আমি সেটা নিয়ে অনেক দিন গবেষণা করি। আইডিয়া জেনারেশন করার পর ওটা নিয়ে আমি আগে স্টাডি করি, অনেক ভিডিও দেখি ইউটিউবে, এবং যদি কোনো রিসার্চ পেপার থাকে সেই রিসার্চ পেপারগুলো পড়ি, ঠিক আছে। সেগুলো পড়ার পর আমার যেই নলেজটা গেইন হয় সেই নলেজের পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে টাইটেলটা লিখি, তারপর থাম্বনেল দিই, এবং দেন হচ্ছে আমি স্ক্রিপ্ট লিখি। সো আপনারাও সেটা করতে পারেন। সো আমি এখন আমার স্ক্রিপ্টটা লেখা শুরু করব। সো এটা হচ্ছে আমার টাইটেল অ্যান্ড থাম্বনেল, হাউ আই প্রডিউস মাই ইউটিউব ভিডিওস দ্যাট আর্ন মি মানি, ঠিক আছে। এবং আমি থাম্বনেল লিখব আমি কিভাবে ভিডিও বানাই। সো
আমার টাইটেল এবং থাম্বনেল লেখা শেষ। এখন হচ্ছে আমি একটা স্ক্রিপ্ট লিখব যে স্ক্রিপ্টটা কেমন হবে। সো আজকের ভিডিওতে আমি আসলে তেমন কোনো স্ক্রিপ্ট করব না, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি যেভাবে আসলে ভিডিও বানাই সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমার একদম রিয়েল টাইম কার্যক্রমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব বলে আমার এখানে কোনো হেড টক বা কোনো কিছুই আসলে প্রি ডেকোরেট থাকবে না বা প্রি স্টেজ থাকবে না। আর সেই জন্যই আপনাদের সাথে আমি এখানে শুধু বলবো যে আপনারা স্ক্রিপ্টটা করে ফেলবেন। স্ক্রিপ্টের মধ্যে যেই জিনিসগুলো ইনক্লুড করবেন সেটা কি কি? স্ক্রিপ্টের মধ্যে আপনারা ইনক্লুড করবেন হচ্ছে আপনাদের ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং একটা হুক থাকবে, ইন্ট্রো থাকবে। শুরুতে একটা ইন্ট্রো, আপনি ভিডিওর শুরুতে কি বলবেন এবং ইন্ট্রোর পর একটা হুক দিবেন, যেই হুকটার কারণে মানুষ আপনার ভিডিওতে দীর্ঘ সময় থাকার পসিবিলিটি থাকবে এমন একটা কথা বলবেন। দেন আপনার ভিডিওর যে বডিটা আছে সেই বডিতে যাবেন, ঠিক আছে? আর প্রত্যেকটা জায়গায় যাওয়ার সময় অবশ্যই একটার সাথে আর একটা কানেক্টিং রাখার চেষ্টা করবেন, এতে করে আপনার যেই ভিডিওটা আছে সেটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। সো দেন হচ্ছে মাঝে মাঝে কল টু অ্যাকশন বা সিটিআর রাখবেন আপনার স্ক্রিপ্টের মধ্যে। আর স্ক্রিপ্টটা যদি আপনি প্রপারলি তৈরি করতে পারেন, আপনার মোটামুটি প্রি প্রোডাকশন হয়ে গেলে পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রে আপনার কাজ সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখন যেহেতু অলরেডি স্ক্রিপ্টের কাজ ধরে নিচ্ছি হয়েই গেছে, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে স্ক্রিপ্ট যখন কমপ্লিট আমরা এখন শুটিংয়ে যাব। সো শুটিংয়ে যাওয়ার জন্য আমি যে কাজগুলো করি সেগুলো আপনাদেরকে একটু দেখাই। জাস্ট একটা সেট আমি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি, আর ভিডিও আমি আপনাদের সাথে এভাবেই করব, কারণ এই মুহূর্তে আমার স্টুডিওতে আমি ছাড়া আমার অন্য কোনো টিম মেম্বার নেই, যার কারণে সব কিছু আমাকেই করতে হচ্ছে। ওকে, সো প্রথমে আমি যে কাজটা করি, প্রথমে হচ্ছে আমার যে সেটটা হবে সেই সেটটা কোন দিকে হবে সেই জিনিসটা আমি নির্ধারণ করি। এইদিকে হবে, ওই দিকে হবে, সামনে টেবিল লাগবে নাকি লাগবে না, এবং কোন মাইক্রোফোন আমি ব্যবহার করব সেই জিনিসটা কিন্তু আমি পর্যবেক্ষণ করি। সো আমি এই মুহূর্তে এটা খুলে রাখছি, কারণ আমি যেহেতু সেটের সামনে বসবো আমাকে রেডি হতে হবে, তবে তার আগে সেটটাকে আমি রেডি করে নিব। সো সেট রেডি করার জন্য আমি চাচ্ছি যে এই চেয়ারটা লাগবে না আমার, এই চেয়ারটাকে আমি সরিয়ে ফেলছি। ওকে, এই চেয়ারটা আমি সরিয়ে ফেললাম, এবং এটা হচ্ছে আমার যেই ভিডিও শুটিং করি আমি, সেই ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরাটা আমি মাউন্ট করি সেই স্ট্যান্ড। যেহেতু ক্যামেরাটা আমি এখন ছোট্ট একটা স্ট্যান্ডে দাঁড় করিয়েছি, সেই জন্য এটাকে আমি হচ্ছে আমার ক্যামেরাটা যেখানে রাখবো সেই জায়গায় রাখছি। ধরে নিচ্ছি আমি আজকে আমার ভিডিওর ক্যামেরাটা এই পাশে রাখবো এবং আমার সেটটা হবে এই পাশে। সেই জন্য আমি সর্বপ্রথম ধরে নিচ্ছি আমি এই মাইকটাকে ব্যবহার করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার TLM 103 মাইক্রোফোন, নিউম্যানের। এটা একটা স্টেরিও মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা মাইক্রোফোন। এটা যেখানে থাকবে সেখানে আপনার সাউন্ড ক্যান্সেলেশনের সুবিধা অনেক ভালো থাকতে হবে, নতুবা আপনার যে সাউন্ডটা সেই সাউন্ডটা আপনি প্রপারলি ক্যাপচার করতে পারবেন না। দেখবেন যে অনেক দূর থেকে, যেমন আপনার বাসা যদি হয় আবদুল্লাপুর তাহলে টঙ্গী থেকে সাউন্ড চলে যাবে এমন, ঠিক আছে? আবার আপনার বাসা যদি হয় উত্তরা তাহলে এস্তেমান মাঠ থেকে আপনার বাসায় সাউন্ড চলে যাবে। এই জন্য এই মাইক্রোফোনটা ব্যবহার করলে খুবই সাবধানে থাকতে হবে। এটা হচ্ছে একটা কন্ডেন্সার মাইক্রোফোন। সাধারণত আমি যেহেতু গান করি সেই জন্য এই মাইক্রোফোনটা আমি চুজ করেছি, যাতে করে আমার টেকের কাজও হয়, আবার মাইক্রোফোনের কাজও হয়, গানের কাজও হয়। এরপরে হচ্ছে আমি সাধারণত যদি চাই যে আমার ভিডিওর মধ্যে একটু ক্লোজ শট নিব এবং ব্যাকগ্রাউন্ডের যে বোকেটা আছে সেই বোকেটাকে আমি একটু বেশি নিব বা ব্যাকগ্রাউন্ড বেশি ব্লার লাগবে, সেক্ষেত্রে আমি এই 50mm এর যে লেন্সটা আছে আমার জি মাস্টারের, সেই 50mm লেন্সটা ব্যবহার করি। অথবা আমার যদি এরকম ওয়াইড শট দরকার হয়, যেটা এই মুহূর্তে আপনারা আমার সনি FX3 ক্যামেরার 24mm যেই লেন্সটা আছে সেই লেন্স বসানো আছে এখন ক্যামেরাতে। এটা দেখতে পাচ্ছেন একটু ওয়াইড, বাট এটা লাগালে এত ওয়াইড থাকবে না, সেই জন্য আমি ওই ক্যামেরা আপাতত এটা রাখলাম। আর আমি ধরে নিচ্ছি যে এখান থেকে আমি একটু ক্লোজ শট নিব এবং ব্যাকগ্রাউন্ডের যে ব্লারনেস সেটা বেশি রাখবো, সেই জন্য আমি এটা ব্যবহার করি। সো এরপরে আমি যেই কাজটা করি সেটা হচ্ছে আমার ক্যামেরা ঠিক আছে এবং মাইক্রোফোন আমি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার চেয়ার বসাবো, যে আমি কোথায় বসে ভিডিও করব। যদি আমার চেয়ারটা আমি চাই যে এ পাশে বসে ভিডিও করব, ঠিক আছে? এ পাশে বসে ভিডিও করার জন্য সর্বপ্রথম আমি ক্যামেরাটাকে প্রথমে চেয়ারটাকে এভাবে সাজাই। সাজানোর পর আমি লাইটিংটাকে, যেহেতু আমার ফেসে লাইট পড়বে সেই জন্য আমি কি লাইটটাকে আমার ফেসের দিকে করে দিই। আর পেছনের যে লাইটটা আছে এই লাইটটা পেছনেই থাকে, আবার অনেক ক্ষেত্রে আমি বন্ধও করে দিই। সো আমি আপাতত অন করে রাখলাম যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। এবং এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটা আমি বসানোর চেষ্টা করি। সো আমি এটাকে যদি একটু গুছিয়ে নিই, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে এই মাইক্রোফোনটা যখন ব্যবহার করি তখন আমার দুটি সাউন্ড কার্ড আছে। একটা হচ্ছে ফোকাসরাইটের স্কেলারের 2x2 4th জেনারেশনের,
আর আরেকটা হচ্ছে অ্যাপোলো টুইন এক্স ইউনিভার্সাল অডিওর। এই দুটি মানে আমি আপনাদেরকে বিরলে দেখিয়ে দিব। এই দুটি যখন ব্যবহার করে আমি এই মাইক্রোফোন অথবা আমার অন্যান্য যে সমস্ত মাইক্রোফোনগুলো আছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরলে, সেই মাইক্রোফোনগুলো ব্যবহার করে যখন শ্যুট করি তখন হচ্ছে আমি আগে অডিওটাকে ভালো করে আপনার মনিটর করে নিই যে অডিওটা ঠিকঠাক আছে কিনা, অডিও কি অনেক বেশি লাউড হয়ে যাচ্ছে কিনা অথবা অনেক বেশি নয়েজ ক্যাপচার হচ্ছে কিনা, এগুলো আমি একটু ঠিকঠাক করে নিই। ঠিক আছে, দেন আমি জাস্ট এটাকে এভাবে পেছনে রেখে দিই। আর ওই পাশে আমার ক্যামেরা থাকে এবং আমি মাঝখানে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করি। আর কিছু লাইট আমার কাছে আছে যে লাইটগুলো আমি ব্যবহার করি, যেমন এটা একটা 8GB লাইট। এই 8GB লাইটটা আমি ধরে নিচ্ছি এ পাশ থেকে আমার ফেসের দিকে আমি মারবো। সো এভাবে আমি জ্বালিয়ে দিই। আমি ধরে নিচ্ছি নীল কালারই থাকবে, বাট আমি অনেক সময় এটা পরিবর্তন করে দিই। এবং আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেটটা অনেকটা গুছিয়ে ফেলেছি। ঠিক আছে, এখন হচ্ছে আমার আরও কিছু লাইট আছে, যেমন এখানে আরেকটা লাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা 8GB লাইট। সো এই লাইটটাকে আমি যদি অন করি, এটা চার্জে লাগানো ছিল, ওকে এটাকে আমি অন করে দিচ্ছি। ওকে, এটা একটা লাল আলো দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে এনভায়রনমেন্টের অবস্থা। এরপর হচ্ছে যখন সেট রেডি হয়ে যায়, ক্যামেরার স্ট্যান্ড বসানো হয়ে যায়, দেন আমি একটু চুল আঁচড়িয়ে নিই। চুল আঁচড়ানোর আগে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে নিই। তারপর হচ্ছে একটু ময়শ্চারাইজার দিই এবং কোনো প্রকারের মেকআপ আমি করি না। তারপর হচ্ছে সরাসরি বসে পড়ি সেটের সামনে। সো সেটটা আরও অনেক ভালোভাবে করি, বাট এই ভিডিওটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করেছি, যার কারণে আপনাদের সাথে একটু ডিফারেন্টলি শেয়ার করেছি। এটা হচ্ছে আমার প্রথম ক্যামেরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যানন 800D। এটা দিয়ে আমি অনেক স্মৃতি তৈরি করেছি, অনেক ভিডিও তৈরি করেছি। সো এখন আর এটা ব্যবহার করছি না, এই মুহূর্তে আমি ব্যবহার করছি আমাদের সিনেমা ক্যামেরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমার যেই কাজ সেটা হচ্ছে আমি শ্যুট করি। সো শ্যুট করার একটা ডেমো আপনাদের সাথে নেই যে আমি কীভাবে শ্যুট করছি। ঠিক আছে, এরপর হচ্ছে আমি জাস্ট এখান থেকে আমার চেয়ারটাতে বসি, চেয়ারে বসে দেন এত তারে প্রোডাকশন রুম সবসময় ভরে থাকে কিন্তু নিচ থেকে দেখা যায় না। দেন হচ্ছে আমি এভাবে ক্যামেরার সামনে বসি, ক্যামেরার সামনে বসে আমার মাইক্রোফোনটাকে আমার যতটুকু কাছের দরকার ততটুকু কাছে নিই। ঠিক আছে, এবং এভাবে আমি হচ্ছে আমার মাইক্রোফোনের সাথে কথা বলি। ঠিক আছে, হাই গাইজ, দিস ইজ সাইফুর রহমান আজিম, আরেকটু উপরে রাখতে হবে। হাই গাইজ, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি আমার ইউটিউবের ভিডিও প্রডিউস করি এবং সেটা আমার জন্য টাকা এনে দেয়। সো লেটস গেট স্টার্টেড। সো এভাবেই আমি কিন্তু মূলত আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো প্রডিউস করি। আর আমাকে এখন আপনারা অনেক অন্ধকারে দেখতে পাচ্ছেন, আমি লাইটটা ঘুরিয়ে নিয়েছি এবং এভাবেই আমার ভিডিওগুলো আসলে প্রডিউস হয়। এবং যখন আমার ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে যায়, দেন হচ্ছে আমার ফাইলগুলোকে আমি ট্রান্সফার করি। আমার ফাইলগুলোকে যখন আমি ট্রান্সফার করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কেবল আছে। এই কেবলটা সরাসরি আমার যেই ক্যামেরা আছে সেই ক্যামেরাতে লাগানোর পর আমি আমার কম্পিউটারে বা আমার যেই ম্যাকবুক আছে এই ম্যাকবুকে ফাইল ট্রান্সফার করি। সো এখানে আপনারা একটা ফাইল দেখলে বুঝতে পারবেন, যেমন এই মুহূর্তে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ভিডিও যেটা আগামীকালকে পাবলিশ হবে, SRA ফেসবুক ইনকাম ইনক্রিজ। সো এটা যখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করার পর আমার ক্যামেরার ফোল্ডার থেকে আমার এখানে দেখতে পাচ্ছেন ক্লিপ একটা আর সাব একটা। সো ক্লিপ এবং সাবের কাজ কি? ক্লিপটা হচ্ছে অরিজিনাল 4K ভিডিও, যেটা একটা সিনেমা ভিডিও, আর সাবটা হচ্ছে প্রক্সি ফাইল ক্রিয়েট হয় যেটা 1080p-তে শ্যুট হয়। সো আমি যখন এডিট করি, আমার যেমন এটা হচ্ছে DaVinci Resolve আপনারা দেখতে পাচ্ছেন, এডিট করার সময় কিন্তু আমার যে ভিডিওগুলো আছে সেগুলোকে আমি সাধারণত 1080p যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে আমি হচ্ছে এডিট করি প্রক্সি ফাইলে। দেন রেন্ডার করার আগে আমি জাস্ট ফাইল রিপ্লেস করে দিয়ে আমি 4K-তে রেন্ডার করি। এবং ডাভিনচিতে আমি প্রথমে কেন কাজ করি সেটা আপনাদেরকে একটু বলি। ডাভিনচিতে আমি প্রথমে যেই কাজগুলো করি সেটা হচ্ছে কাটাকাটি করি, এবং কাটাকাটি করার পর আমি আমার বিরোলগুলো নিই। আমার একটা গিম্বল আছে DJI RS3, সেটা দিয়ে আমি আমার বিরোলগুলো নিই, অথবা আমার হাতেও অনেক সময় আমি বিরোল নিয়ে নিই। বিরোল নেওয়ার জন্য আমি অনেক সময় গিম্বল লাগাইও না। সো বিরোল নেওয়ার জন্য আমি যেই কাজটা করি সেটা হচ্ছে এই যে আমার মেইন ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেইন ভিডিওতে মাঝে মাঝে আমি হচ্ছে মার্ক করি। মার্কগুলো এখন উঠিয়ে দিয়েছি। মার্ক করে করে ভিডিওর কোন জায়গায় কথার বা আলোচনার সাপেক্ষ অনুযায়ী আমার আসলে কী ধরনের ফুটেজ নিতে হবে সেই ফুটেজগুলোকে আমি মার্ক করে করে আইডেন্টিফাই করি। মার্ক করে আইডেন্টিফাই করার পর সেই অনুযায়ী আমি পরবর্তীতে আবার আমার ক্যামেরা দিয়ে বিরোল নেই।
প্রথমে আমি আমার যে মেন এ রোলটা বা মেইন ভিডিওটা, ঠিক আছে, ফেস ক্যামটা, সেটাকে কাটাকাটি করে বিরোল নেই। বিরোল নেওয়া শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে ফাইনাল এডিটিংটা করি। ফাইনাল এডিটিং করার এখানেও কিন্তু পার্ট 1, এই পার্ট 1-এ আমি যেই কাজটা করি সেটা হচ্ছে এখানে কাটাকাটি হয়ে গেলে আমি যেই ফুটেজগুলো বসানোর পর আমি এটাকে কালার গ্রেডিং করি ডাভিনজি রিজলভে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাভিনজি রিজলভে কালার গ্রেডিং করা হয়ে গেলে আমি এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রিমিয়ার প্রো আছে, ঠিক আছে, এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, ফাইনাল কাট প্রো, লজিক প্রো, ডাভিনজি রিজলভ সব কিছু আছে। তো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা তখন অন করি, ঠিক আছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো অন করে আমি যেই কাজটা করি সেটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এখন অন হচ্ছে। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রো যখন আমার অন হয়ে যায়, দেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমি আমার ডাভিনজির সেই ফাইলটাকে, XML ফাইলটাকে এখানে ইম্পোর্ট করি। সো ডাভিনজি থেকে আমি কিন্তু সরাসরি এটাকে এক্সপোর্ট দিই না, আমি ডাভিনজি থেকে XML যে ফাইলটা আছে সেই ফাইলটাকে এক্সপোর্ট করি। এক্সপোর্ট করার পর XML ফাইলটাকে আমি এখান থেকে টাইমলাইন হিসেবে ইম্পোর্ট করি। আপনি ডাভিনজি থেকে কালার করার পর বা কালার গ্রেডিং করার পর আপনি প্রিমিয়ার প্রোতে আনার পরে যে অবস্থায় সেখানে কাটাকাটি করেছিলেন সেই কাটাকাটি অবস্থায় কিন্তু এখানে আসবে। তবে আপনি যদি সেটাতে অ্যানিমেশন ইউজ করেন, যেটা ডাভিনজির আসলে বাই ডিফল্ট অ্যানিমেশন, সেটা কিন্তু আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে ইনক্লুড থাকবে না, ঠিক আছে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি আমার ভিডিওগুলো প্রডিউস করি, এবং প্রিমিয়ার প্রোতে এটার এডিটিং করার ক্ষেত্রে আমার যা যা প্রয়োজন সব কিছু আমি করার পর আমি জাস্ট রেন্ডার করি, ঠিক আছে। আমি কীভাবে ভিডিও এডিট করি সে সম্পর্কে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি চেষ্টা করেছি সেখানে আপনাদেরকে দেখানোর, ঠিক আছে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে করি। সো যখন এটা হয়ে যায় দেন হচ্ছে আমি এটাকে রেন্ডার করি। রেন্ডার করার পর আমি হচ্ছে থাম্বনেল ডিজাইন করি, ঠিক আছে। সো থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রে আমি ব্যবহার করি হচ্ছে অ্যাডোবি ফটোশপ, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর পাশাপাশি আমার কিন্তু থাম্বনেল ডিজাইনারও আছে, ঠিক আছে, যারা আমার জন্য কাজ করে। আমি রিসেন্টলি থাম্বনেল ডিজাইনার নিয়েছি। সো থাম্বনেল ডিজাইনার দিয়ে আমার মাঝে মাঝে ডিজাইনগুলো পাবলিশ হয়, আবার মাঝে মাঝে আমি নিজেও ডিজাইন করে পাবলিশ করি। তবে এই পর্যন্ত আপনারা আমার যতগুলো জনপ্রিয় ভিডিও দেখেছেন তার মোস্ট অফ দ্য থাম্বনেলস কিন্তু আমি ফটোশপ দিয়ে তৈরি করেছি, ঠিক আছে। দেন হচ্ছে আমি যেই কাজটা করি সেটা হচ্ছে আমার ইউটিউবের স্টুডিওতে চলে যাই, এবং ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি কিন্তু আমার যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে আপলোড করে ফেলি, আর এভাবেই আমার যে ভিডিও আছে সেটা প্রডিউস হয়। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে আসলে ভিডিও প্রডিউস করি। সব কথার শেষ কথা, ভিডিও করতে আপনাকে এরকম 2-2.5 লাখ টাকার লেন্স, তারপরে হচ্ছে 5-6 লাখ টাকার ক্যামেরা, ঠিক আছে, এরকম 40-50 হাজার টাকা দামের মাইক্রোফোন, বা এই TLM102, এই যে এটা যে আমি ব্যবহার করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটার দাম এই মুহূর্তে সম্ভবত বাজারে প্রায় 1,70,80,000 টাকার মতো। এত দামি মাইক্রোফোন কিন্তু আপনার লাগবে না। আপনি সাধারণত আপনার যেই মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে, মোবাইল ফোনের মাইক্রোফোন ব্যবহার করে আপনি কিন্তু খুবই ভালো ভালো ভিডিও প্রডিউস করতে পারবেন। আমি কিন্তু আমার সূচনা লগ্নে আমার কোনো কিছুই সহজে করতে পারিনি। আমার কাছে এই যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা পর্যন্ত আমি ঋণ নিয়ে কিনেছিলাম, ঠিক আছে। এক বন্ধুর কাছ থেকে হাওলাত নিয়ে আমি এই ক্যামেরাটা কিনেছিলাম, তখন এটার দাম ছিল 50,000 টাকা। এটার সাথে আবার একটা লেন্সও ফ্রি দিয়েছিল, সেটা হচ্ছে একটা কিট লেন্সটা এই মুহূর্তে আমার কাছে আছে, এই যে এই কিট লেন্সটা ফ্রি দিয়েছিল সাথে, ঠিক আছে। এই লেন্স এবং হচ্ছে এই ক্যামেরা, এই দুইটা জিনিস আমি আমার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে তারপর কিনেছিলাম। তখন আমার কাছে কিন্তু কোনো টাকা ছিল না। এরপরে যখন আমি ইউটিউব থেকে ইনকাম করেছি এবং স্পন্সরশিপ পেয়েছি, অ্যাফিলিয়েট মার্কেটিং করেছি এবং নানান প্রকারের ইনকাম সোর্স আমি ইউটিউবের মাধ্যমে যখন অন করেছি, দেন হচ্ছে আমার প্রোডাকশনের জন্য আমি সব কিছু করেছি, এবং এই মুহূর্তে আমার প্রোডাকশনের যা যা প্রয়োজন তার সব কিছুই আছে। তো আপনার ক্ষেত্রে যে এই সব কিছুই লাগবে ব্যাপারটা এমন নয়। আমি আমার দিক থেকে যা যা প্রয়োজন মনে করেছি আমি সেগুলো কিনেছি। আপনার জন্য আপনার কাছে যা আছে সেটা দিয়ে আপনি কিন্তু ভালো ভিডিও প্রডিউস করতে পারবেন। সো হোপফুলি আপনারা আজকে বুঝতে পেরেছেন যে কীভাবে আমি আমার ভিডিও প্রডিউস করি। আর এই ভিডিওটা এভাবে বানানোর অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমার টিম মেম্বারদের কেউ আমার সাথে নেই, আমি একাই কাজ করছি, যার কারণে এইভাবে আমার ভিডিওটা বানাতে হয়েছে। যদি ভিডিওটা আপনাদের কাছে অপছন্দ হয় তাহলে আমি দুঃখিত, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান, আর লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।